ডিউকের ফিরে আসার সাথে সাথেই সবাই অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে। প্রতিদিন ম্যানশনে নতুন নতুন লোক আসতো ডিউকের সাথে দেখা করার জন্য। তবে এসব গেস্টদের মাঝে সবার নজর ছিল ক্লাউডিন এবং তার পরিবারের দিকে, কারণ সবাই জানতো ক্লাউডিনের এখানে আসার উদ্দেশ্য কী। ক্লাউডিন এবং ডিউকের এঙ্গেজমেন্টের গুঞ্জন অনেক বছর ধরে শোনা যাচ্ছিল, আর এবার সিদ্ধান্ত নেওয়া হয় তাদের এঙ্গেজমেন্টকে পাবলিকলি অ্যানাউন্স করা হবে, যার কারণে দুই পরিবার বৈঠকে বসে। ক্লাউডিন মেথিয়াসের মাকে বলে, এখানের যে গ্রিন হাউসটা আছে সেটা সত্যিই প্রশংসার দাবিদার। আমি যতবার দেখি ততবারই মুগ্ধ হয়ে যাই। উত্তরে মেথিয়াসের মা বলে, আমি অনেক বছর যাবত এর অনেক যত্ন নিচ্ছি, আর এখন আমি একজন যোগ্য উত্তরসূরি খুঁজছি যার হাতে আমি এই দায়িত্ব অর্পণ করতে পারবো। এই কথা শুনে ক্লাউডিন এবং তার বাবা মা দুজনেই অনেক বেশি খুশি হয়ে যায়। মেথিয়াসের মা মেথিয়াসকে বলে, মেথিয়াস, তুমি ক্লাউডিনকে গ্রিন হাউস কেন দেখাতে নিয়ে যাচ্ছ না? আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলার আছে। মেথিয়াস তখন তার মায়ের কথা অনুযায়ী ক্লাউডিনের দিকে অগ্রসর হতে থাকে এবং তার দিকে হাত বাড়িয়ে দেয়। ক্লাউডিনও হাসি মুখে তার হাতটা গ্রহণ করে, কিন্তু সেই মুহূর্তে ক্লাউডিনের হাত দেখে ডিউকের লেইলার কথা মনে পড়ে যায়। আসলে ক্লাউডিন এবং মেথিয়াস দুজনে ছিল অনেক উচ্চবংশীয় দুজন মানুষ। তাদের ফ্যামিলি টাইটেল রাজার পরে সবচেয়ে বেশি শক্তিশালী, আর এই কথাটা তারা বেশ ভালো করেই জানতো। আর মূলত এই কারণেই তারা এই পলিটিক্যাল ম্যারেজের জন্য একে অপরকে পছন্দ করে। তাদের একে অপরকে পছন্দ করার পেছনে কোনো ধরনের রোমান্টিক অনুভূতি ছিল না, সম্পূর্ণই ছিল রাজনৈতিক ব্যাপার। তারা দুজন গ্রিন হাউসে চলে আসে। ক্লাউডিন মেথিয়াসকে বলে, এখানের পাখিগুলো অনেক বেশি ভদ্র, তারা একদমই মানুষ ভয় পায় না। আমি অনেক কৌতূহল অনুভব করছি, এর পেছনে রহস্য কী? মেথিয়াস তখন এখানকার কেয়ারটেকারের দিকে ইশারা করে এবং সে এসে ক্লাউডিনকে পুরো প্রসেস ব্যাখ্যা করে। ম্যাডাম, এরা শুরু থেকেই শান্ত থাকে না, এরা ছোট থাকতেই আমরা এদের পাখা ছেটে দিই, যার কারণে এরা ধীরে ধীরে পোষ মেনে যায়। ক্লাউডিন অবাক হয়ে জিজ্ঞেস করে, এতে কি ওরা ব্যথা পায় না? উত্তরে সেই কেয়ারটেকার বলে, না, বরঞ্চ এটা ওদের জন্য ভালো ম্যাডাম, কারণ বাইরের পৃথিবী অনেক বেশি ডেঞ্জারাস। ক্লাউডিন তখন এই পদ্ধতিটা দেখার ইচ্ছা পোষণ করে। কেয়ারটেকার তখন ভেতরের খাঁচা থেকে একটা পাখি নিয়ে আসে। পাখিটা ছিল হলুদ রঙের। পাখিটা দেখে মেথিয়াস অদ্ভুত ধরনের কৌতূহল অনুভব করে এবং সে জিজ্ঞেস করে, এটা কোন ধরনের পাখি? উত্তরে কেয়ারটেকার বলে, এটা একটা ক্যানারি। সে পালক ছাঁটাইয়ের পদ্ধতি দেখাতে থাকে। এই পাখিটা এখনো পোষ মানেনি, কিন্তু আমি যখন এর পাখা ছেটে দেব তখন সে আর বেশি দূর উড়ে যেতে পারবে না এবং ধীরে ধীরে অনেক বেশি শান্ত হয়ে যাবে। পাখিটিকে সে যখন ছেড়ে দেয়, পাখিটি উড়ে যেতে চাইছিল, কিন্তু সে উড়ে যেতে পারে না। সে ডিউকের জুতোর সামনে পড়ে যায়। ডিউক তখন পাখিটিকে হাতে তুলে নেয়। পাখিটি যেহেতু পোষ মানেনি, সে তার হাতে একদমই থাকতে চাইছিল না এবং তাকে কামড় দেওয়ার চেষ্টা করছিল। কেয়ারটেকার তখন পাখিটিকে ফেরত নিয়ে নেয় এবং বলে, দুঃখিত স্যার, ও এখনো পোষ মানেনি। ক্লাউডিন মেথিয়াসকে বলল, আমার দেখা শেষ হয়ে গিয়েছে, চলুন আমরা ফেরত চলে যাই। এবং সে তার হাতটা মেথিয়াসের দিকে অগ্রসর করে দেয়। মেথিয়াস তার হাতটা নেয়, কিন্তু আবারও তার লেইলার হাতের কথা মনে পড়ে যায়। মেথিয়াস এবং ক্লাউডিন বাইরের দিকে বের হয়ে যাচ্ছিল। হঠাৎ করেই ডিউক থমকে দাঁড়ায় এবং ফিরে কেয়ারটেকারকে বলে, পাখিটাকে আমার বেডরুমে নিয়ে এসো। কেয়ারটেকার এটা শুনে একটু অবাক হয়। মেথিয়াস আবারও বলে, ওই পাখিটা আজ থেকে আমার, ওটা আমার ক্যানারি। বরাবরের মতো আজও লেইলা জঙ্গলে বেরি সংগ্রহ করছে। হঠাৎ করেই তার একটা কথা মনে পড়ে যায়। আজ যখন সে ফুল নিয়ে ম্যানশনে গিয়েছিল, তখন সে শুনতে পায় লেডি ক্লাউডিন ফিরে এসেছে এবং সবাই মেথিয়াস এবং ক্লাউডিনের এঙ্গেজমেন্টের ব্যাপারে কথা বলছিল। লেইলা তখন মনে মনে ভাবে, কিছুদিনের ভেতরেই জঙ্গল আবারও অশান্ত হয়ে উঠবে এবং লেডি ক্লাউডিন আবারও আমাকে ডাকতে শুরু করবে। আমার তার আগেই বেরি সংগ্রহ করা শেষ করা উচিত। এই জঙ্গলের মাঝে আরও একটা ভিলা ছিল, যেটা ছিল ডিউকের পার্সোনাল স্পেস। এই ভিলাটা ছিল অনেক বেশি সুন্দর। ডিউক নিজের অবসর সময় এখানে কাটাতে পছন্দ করত। এটা ছিল সম্পূর্ণ তার ব্যক্তিগত একটা জায়গা, যেখানে সে যা খুশি তাই করতে পারত। এখানে তার মুখোশ পরে থাকতে হতো না, পারফেক্ট ডিউক সেজে থাকতে হতো না। এখানে বারান্দায় বসে বসে সে নদী দেখতে পছন্দ করত। মাঝে মাঝে সে এখানে বই পড়তো, আবার মাঝে মাঝে সে যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়তো। কিন্তু তার সবচেয়ে পছন্দের কাজ ছিল সম্পূর্ণ উদম গায়ে হয়ে নদীতে সাঁতার কাটা। বড় লোকদের কত ধরনের শখই না থাকে, যাই হোক, সে সম্পূর্ণ খালি গায়ে নদীতে সাঁতার কাটতে পছন্দ করত এবং সাঁতার কাটতে কাটতে সে আশেপাশের পরিবেশকে উপভোগ করত। আসলে তার জীবনটাও ছিল এই নদীর মতো,
একেবারে ধারাবাহিক। নদীর স্রোত যেমন সবসময় প্রবাহমান নিয়মমাফিক চলে, ঠিক তার জীবনও সেই রকম। কিন্তু সেই শান্ত নদীতে একটা অশান্ত ঢেউয়ের মতো ছিল লেইলা। লেইলা একটা গাছের উপর উঠে পত্রিকা পড়ছিল। হঠাৎ করে সে নদীতে কিছু একটা ভেসে যেতে দেখে। যেহেতু সে চশমা পরেনি, প্রথমে সে স্পষ্ট দেখতে পাচ্ছিল না, কিন্তু একটু জোর দিতেই সে লক্ষ্য করে ওটা একটা মানুষ। লেইলা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এটা কি ডিউক? ঠিকভাবে তাকাতেই লেইলা খেয়াল করে ডিউক সম্পূর্ণ খালি গায়ে আছে, এবং এটা দেখে লেইলার চেহারা লজ্জায় লাল হয়ে যায় এবং সে তার মুখ ঢেকে নেয়। অন্যদিকে ডিউকও নদী থেকে লেইলাকে দেখতে পেয়েছিল এবং হঠাৎ করেই সে লেইলার দিকে সাঁতরে আসা শুরু করে। এটা দেখে লেইলা অনেক বেশি ভয় পেয়ে যায়। খালি গায়ে একজন মানুষ লেইলার দিকে সাঁতরে আসছে, তার আসলে কি করা উচিত সে বুঝতে পারছিল না। সে ভয়ে চিৎকার করে ওঠে এবং গাছ থেকে নেমে পড়ে। সে চিৎকার করতে করতে দৌড়াতে থাকে এবং সামনেই সে কাইলের সাথে ধাক্কা খায়। তাকে এত ভীত অবস্থায় দেখে কাইল চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে লেইলা? তোমার কি কোনো জন্তু জানোয়ারের সাথে দেখা হয়েছে নাকি? লেইলা তখন তাকে বলে, আমি যা দেখেছি এর থেকে জন্তু জানোয়ার দেখা অনেক বেশি ভালো হতো। লেইলার আবারও সেই দৃশ্যের কথা মনে পড়ে যায় এবং তার চেহারা লজ্জায় একেবারে লাল হয়ে যায়। আঙ্কেল আমাকে বলল তুমি নাকি বেরি সংগ্রহ করতে এসেছো। বেরির ঝুড়ি কোথায়? লেইলা তখন অবাক হয়ে বলে, আমি বেরির ঝুড়ি সেখানেই রেখে এসেছি। কায়েল তখন তার সাথে গিয়ে বেরির ঝুড়ি নিয়ে আসতে চায়, কিন্তু লেইলা জেদ করে বলে, আমি কিছুতেই ওদিকে যেতে চাই না, এবং সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে মেথিয়াস সেই গাছের গোড়ায় আসে এবং দেখতে পায় গাছের নিচে 2 ঝুড়ি বেরি রাখা আছে। সে মনে মনে ভাবতে থাকে লেইলা এখনো গাছে ওঠে এবং তার লেইলাকে প্রথমবার দেখার কথা মনে পড়ে যায়। মেথিয়াস তখন আবারও ভাবে, আমি এটা কখনো ভাবিনি, ওকে আমি আবারও গাছের উপরে দেখতে পাবো। অবশেষে লেইলা চশমা কিনতে পেরেছে। এতদিন যাবৎ সে জঙ্গল থেকে বেরি সংগ্রহ করেছে এবং তার জ্যাম বিক্রি করে সে এই চশমা কেনার টাকা জোগাড় করেছে। দোকানদার লেইলাকে বলে, তোমার চশমার পাওয়ার অনেক বেশি, নিশ্চয়ই তোমার এতদিন কষ্ট হয়েছে। উত্তরে লেইলা বলে, বই পড়ার সময় আমার একটু কষ্ট হতো। সে চশমার দোকান থেকে বের হয়, কিন্তু তখন তার আবারও ডিউকের কথা মনে পড়ে যায় এবং তার মেজাজটা বেশ খারাপ হয়ে যায়। ওনার কি কোনো লজ্জা শরম নেই? যে কেউ ওখানে এসে ওনাকে দেখতে পারতো। ডিউক যতদিন ম্যানশনে আছে আমি আর নদীর ধারে যাব না। আজকে কত ভালো একটা দিন, এই দিনেও আমার এইসব কথা কেন মনে পড়ছে? হঠাৎ করেই লেইলা তার পেছন থেকে কারো ডাক শুনতে পারে এবং এটা ছিল ক্লাউডিনের গলা। লেইলা যখন পেছনে ঘুরে তাকায়, তার প্রথমেই ডিউকের দিকে নজর পড়ে। তাকে দেখে লেইলা এত অবাক হয় যে সে তার শ্বাসই বন্ধ করে ফেলে। লেইলা পাশে তাকিয়ে দেখতে পায় ক্লাউডিন তার পাশে দাঁড়িয়ে আছে। ক্লাউডিন লেইলাকে জিজ্ঞেস করে, আরে লেইলা, কেমন আছো? অনেকদিন পরে দেখা। ক্লাউডিন লক্ষ্য করে এত বছরে লেইলা অনেক সুন্দর একটা মেয়েতে পরিণত হয়েছে। ক্লাউডিন হঠাৎ করেই লেইলাকে তাদের সাথে আমন্ত্রণ জানায়, আমরা রেস্টুরেন্টে যাচ্ছি, তুমি আমাদের সাথে এসো। আপনার তো এতে কোনো অসুবিধা নেই, তাই না ডিউক? তারা 3 জন মিলে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে ক্লাউডিন এবং মেথিয়াস একে অপরের সাথে গল্প করছিল, আর লেইলা সেখানে চুপচাপ বসেছিল। সে বুঝতে পারছিল না যে ক্লাউডিন তাকে এখানে কেন ডেকেছে, কিন্তু এটা নতুন কিছুই না, এর আগেও বহুবার সে তাকে এভাবে ডেকে এনেছিল। লেইলা এসব কথা ভাবছিল এবং সে আরো চিন্তা করে, চশমা পরার কারণে আমি ডিউকের চেহারা আরো বেশি ভালোভাবে দেখতে পারছি। তার ওই নীল চোখ, যাকে আমি ছোটবেলা নীল ক্রিস্টাল মনে করেছিলাম, কি অদ্ভুত, সে একেবারে স্বাভাবিকভাবে আমার সামনে বসে আছে। তার কি একটু লজ্জা লাগছে না সেদিনের কথা ভেবে? আমি শুনেছি নোবেল ফ্যামিলির মানুষরা নাকি সাধারণ মানুষদের চেয়ার টেবিলের মতো ভাবে, হয়তো এই কারণেই তার লজ্জা লাগছে না। ক্লাউডিন লেইলাকে জিজ্ঞেস করে, আচ্ছা লেইলা, স্কুলের কি খবর? উত্তরে লেইলা জানায়, সামনেই আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে এবং এরপরে আমি আমার টিচিং সার্টিফিকেট নেওয়ার কথা ভাবছি। ক্লাউডিন অবাক হয়ে বলে, ও আচ্ছা, তুমি টিচার হতে চাও? এটা খুবই ভালো আইডিয়া, আমার মনে হয় তোমাকে এতে বেশ মানাবে, তাই না ডিউক? মেথিয়াস কিছুক্ষণ লেইলার দিকে তাকিয়ে থাকে এবং বলে, তুমি ঠিক বলেছ। তারা আবারও একে অপরের সাথে গল্পে মেতে ওঠে এবং লেইলা হঠাৎ করে উঠে বলে, আমি দুঃখিত, আমার এক বন্ধু আমার জন্য অপেক্ষা করছে, আমার এখন চলে যাওয়া উচিত। ক্লাউডিন তখন বলে, তাই বুঝি? আচ্ছা, তাহলে তুমি যেতে পারো। আমাকে ইনভাইট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। লেইলা সেখান থেকে অতি দ্রুত চলে যায়, যেন সে কোনো কিছুর কাছ থেকে পালাতে চাইছিল। মেথিয়াস সেদিকে তাকিয়ে থাকে এবং লক্ষ্য করে টেবিলে যে চায়ের পেয়ালা রাখা ছিল তা থেকে লেইলা এক চুমুক চাও খায়নি। লেইলা কাইলের সাথে দেখা করতে আসে। কাইল হাসতে হাসতে বলে, অবশেষে তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পেরেছো। লেইলা তখন তাকে জিজ্ঞেস করে, আচ্ছা, আমাকে চশমায় কি অদ্ভুত লাগছে?
উত্তরে কায়েল বলে, চশমাটা উপরের দিকে ঠেলে ধরলে তোমাকে দেখতে একদম বোকা বোকা লাগে। তারা এভাবেই গল্প করছিল এবং তারা স্যান্ডউইচ খাচ্ছিল। এদিকে রাস্তায় ট্রাফিক জ্যাম লেগেছে, যার কারণে ডিউকের গাড়ি রাস্তার মাঝখানে থেমেছিল। ডিউক জানালা দিয়ে বাইরে দেখে খেয়াল করে লেইলা এবং কায়েল দুজন বসে বসে স্যান্ডউইচ খাচ্ছে এবং গল্প করছে। ও আচ্ছা, লেইলা যে বন্ধুর কথা বলেছিল তা ছিল ডাক্তারের ছেলে। সে আরও ভাবে টেবিলের উপরে যে চায়ের পেয়ালা রাখা ছিল তা থেকেও এক চুমুক চাও খায়নি। পুরোটা সময় জুড়ে ও সেখানে শক্ত হয়ে বসেছিল, আর যখন যাওয়ার সময় এলো খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেল। মনে হচ্ছিল সে ওখান থেকে পালিয়ে যেতে চাইছে। তাকে সবসময় দেখে মনে হয় সে আমার কাছ থেকে পালাতে চায়। ডিউক নিজের ভিতরে অনেক বেশি হিংসা অনুভব করছিল। লেইলা যাতে ডাক্তারের ছেলের সাথে সময় কাটাতে পারে এই জন্য সেখান থেকে এত দ্রুত চলে এসেছে। এই জন্য ও আমাকে ছেড়ে চলে এসেছে। ক্লাউডিনের মা জানালার বাইরে লেইলাকে দেখতে পায় এবং সে ক্লাউডিনকে জিজ্ঞেস করে, আরে এটা কি সেই অনাথ মেয়েটা? উত্তরে ক্লাউডিন বলে, হ্যাঁ, সে অনেক রূপবতী হয়ে গেছে, তাই না? উত্তরে তার মা বলে, তোমার কি মোটেও টেনশন হচ্ছে না? ক্লাউডিন তখন মনে মনে ভাবে, অবশ্যই আমার চিন্তা হচ্ছিল। সময়ের সাথে সাথে লেইলা অসাধারণ সৌন্দর্যের অধিকারী হয়েছে। এই কারণেই লেইলাকে সেদিন আমি রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম এরকম সুন্দর কাউকে দেখলে ডিউকের চেহারায় কী ধরনের এক্সপ্রেশন দেখা যায়। কিন্তু ডিউক আমাকে একদমই হতাশ করেনি। তার চেহারায় কোনো ধরনের অভিব্যক্তি প্রকাশ করেনি। আমার মনে হয় না ওকে নিয়ে চিন্তা করার খুব একটা দরকার আছে, কারণ ডিউক ওর ব্যাপারে তেমন একটা ইন্টারেস্টেড না। উত্তরে তার মা তাকে বলে, তুমি পুরুষ মানুষকে চেনো না, এই কারণে এই ধরনের কথা বলছো। তোমার জানার কথা মা, এ ব্যাপারটা আমাদের মাঝে কত বেশি কমন। ক্লাউডিন তার মাকে বলে, আমাদের রাজ্যের যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি তারও বিয়ের পরে 2-4 জন গার্লফ্রেন্ড থাকে। আর যদি ডিউক লেইলার সাথে কোনো সম্পর্কে জড়ায়ও, লেইলা এমন কেউ যাকে আমি খুব সহজেই কন্ট্রোল করতে পারবো। তাই এ ব্যাপারে আমি মোটেই চিন্তিত না। ডিউক এমন কেউ না যে ক্ষণিকের আনন্দের জন্য তার নামের উপরে দাগ লাগাবে। ক্লাউডিনের মা তার এমন কথা শুনে একেবারেই বিরক্ত হয়ে যায়। আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। নিজের ভালোবাসার মানুষকে অন্য কেউ নিয়ে যাওয়ার কষ্ট অনেক বেশি যন্ত্রণাদায়ক ক্লাউডিন। ক্লাউডিন তখন মুচকি হাসে এবং সে মনে মনে ভাবে, ভালোবাসা? আমি কোনোদিনও নিজের জন্য ভালোবাসা চাইনি। আমি একটা পারফেক্ট বিয়ে চেয়েছি, যেটা আমার সম্মানকে এবং স্ট্যাটাসকে আরও বেশি শক্তিশালী এবং মজবুত করতে পারবে। আমি তোমার মতো ভুল করব না। আমি কোনোদিনও কাউকে ভালোবাসবো না। সেই ক্যানারি পাখিটা ডিউকের রুমেই থাকে এবং সে ডিউকের সম্পূর্ণভাবে পোষ মেনে গিয়েছে। ডিউক জানালার বাইরে তাকিয়ে দেখতে পায় লেইলা বাগানে কাজ করছে এবং সে লেইলার দিকে অদ্ভুত এক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। কায়েল আবারও লেইলার সাথে দেখা করতে চলে এসেছে, কিন্তু সে এসে দেখে লেইলা বাসায় নেই। সে বুঝতে পারে লেইলা হয়তোবা আঙ্কেল বিলের সাথে কাজে গিয়েছে। সে বারান্দায় অপেক্ষা করতে করতে ভাবে, ফিউচার মিস সেটম্যানকে চশমা পরলেও অসম্ভব সুন্দর লাগে। লেইলার জন্য যে আমার অনুভূতি আছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। কোনো একদিন আমি আমার সাহস সঞ্চয় করব এবং লেইলাকে আমার মনের কথা বলে দেব। সে যখন আমার আশেপাশে থাকে আমার মনে হয় আমার শরীর জুড়ে জ্বর চলে এসেছে এবং রাতে আমি তাকে নিয়ে লজ্জাজনক স্বপ্ন দেখি। কিন্তু কেউ যদি হঠাৎ করে লেইলাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেয় তাহলে আমি হয়তো ধ্বংস হয়ে যাব। হঠাৎ করেই সে লেইলার গলার শব্দ শুনতে পায় এবং খুশি হয়ে সে পেছনে ফিরে তাকায়। সে দেখতে পায় লেইলা তার মাথায় বিশাল সাইজের একটা টুপি পরে তার দিকে হেঁটে আসছে এবং এটা দেখে সে হাসিতে ফেটে পড়ে। এটা কি পরে আছো লেইলা? কত পুরনো ধাঁচের একটা টুপি। আমি ভেবেছিলাম একটা ফুলদানি আমার দিকে হেঁটে আসছে। লেইলা রাগ করে বলে, আঙ্কেল বিল এটা আমার জন্য কিনে এনেছে। এটা শোনার সাথে সাথেই কায়েল সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় এবং বলে, ওয়াও, এরকম সুন্দর টুপি আমি আর কোথাও দেখিনি। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। লেইলা তার মাথায় একটা ঘুষি লাগিয়ে দেয়। কায়েলকে খাবার দিয়ে লেইলা বাইরে এসে বই পড়তে থাকে। কায়েল তাকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? তোরে লেইলা বলে, হ্যাঁ। কায়েল তখন তার কাছে ক্ষমা চায়। আমি সত্যিই জানতাম না ওটা আঙ্কেল গিফট করেছে। হঠাৎ করে আঙ্কেল তোমাকে হ্যাট কেন কিনে দিল? তুমি কি কিনে দিতে বলেছিলে? উত্তরে লেইলা বলে, আঙ্কেল যখন জানতে পারে তাকে না জানিয়ে আমি এত দামে চশমা কিনেছি সে অনেক বেশি কষ্ট পায়। তোমার চোখে সমস্যা হচ্ছে এটা তুমি আমাকে আগে বলনি কেন লেইলা? তুমি কি আমাকে এতটুকুও যোগ্য মনে করো না? এরপর থেকে আঙ্কেল বিল লেইলার সাথে তেমন একটা কথা বলে না। সে অনেক বেশি কষ্ট পেয়েছিল, যার কারণে লেইলা তার কাছে একটা টুপি গিফট চায়
এবং এই টুপিটা আঙ্কেল বিল নিজে গিয়ে পছন্দ করে নিয়ে এসেছে। কায়েল তখন বলে, এই কথাটা তোমার আমাকে আগে বলা উচিত ছিল, আমার এখন খুবই খারাপ লাগছে। আঙ্কেলের চোখে সৌন্দর্যের প্রতীক হচ্ছে ফুল, তাই আঙ্কেল যে টুপিতে সবচেয়ে বেশি ফুল পেয়েছে সেটাই আমার জন্য নিয়ে এসেছে। আমি জানি টুপিটা একটু পুরনো ধাঁচের, কিন্তু আমার কাছে এটা পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর টুপি। কিছুক্ষণ পরে সেখানে আঙ্কেল বিল চলে আসে এবং সে লেইলাকে বলে, আমি শহরে যাচ্ছি, আমার আসতে একটু দেরি হতে পারে। লেইলা তখন তাকে সাবধানে ফিরে আসতে বলে। কায়েল এবং লেইলা দুজন আবারও চুপচাপ বই পড়তে থাকে। কায়েল মনে মনে ভাবে, আমি এতক্ষণ ধরে এখানে বসে আছি, কিন্তু লেইলা আমার দিকে একবারও তাকালো না। এটা জানলে এই বইটা আমি ওকে গিফটই করতাম না। লেইলা কি জানে ও যখন বই পড়ে এবং বিস্কিট খায় ওকে কত বেশি সুন্দর লাগে? কায়েল মুগ্ধ হয়ে লেইলার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করেই ঘোড়ার খুরের শব্দ শুনতে পাওয়া যায়। কায়েল এবং লেইলা দুজনেই সেদিকে ঘুরে তাকায় এবং তারা দেখতে পায় সেখানে মেথিয়াস চলে এসেছে। মেথিয়াস কায়েল এবং লেইলাকে একসাথে দেখতে পায় এবং সে কিছুক্ষণ চুপচাপ তাদের দিকে তাকিয়ে থাকে। সে তাদের জিজ্ঞেস করে, মিস্টার ল্যামার কোথায়? উত্তরে কায়েল বলে, আঙ্কেল শহরে গিয়েছে। লেইলা তখন তার মুখ থেকে বিস্কিটের গুঁড়ো সরাতে ব্যস্ত। কায়েল তখন তাকে খোঁচা দিয়ে বলে, এখন থামো, সব গুঁড়ো চলে গিয়েছে। মেথিয়াসকে দেখে মনে হচ্ছিল তার এই ব্যাপারটা একটুও পছন্দ হয়নি। সে তখন লেইলাকে বলে, সে যেহেতু এখানে নেই, আমার মনে হয় তুমি কাজটা করতে পারবে। আমার কিছু ফুল প্রয়োজন, আমার জন্য ফুল নিয়ে এসো। লেইলা অনেক ভদ্রভাবে জিজ্ঞেস করে, আমি কি ফুলগুলো ম্যানশনে নিয়ে আসবো? উত্তরে মেথিয়াস বলে, না, ফুলগুলোকে আমার ভিলায় নিয়ে এসো। কায়েল লেইলাকে জিজ্ঞেস করে, আমি কি তোমার সাহায্যের জন্য আসবো? উত্তরে লেইলা বলে, না, তোমার বাড়ি ফিরে যাওয়া উচিত। তুমি এত সময় ধরে বাইরে আছো জানলে তোমার মা তোমাকে বকা দিবে। তুমি বাসায় গিয়ে পড়তে বসো। কায়েলের মনে হঠাৎ করে একটা খটকা অনুভূতি জাগে, কিন্তু পরক্ষণেই সে সেই অনুভূতিটাকে সরিয়ে দেয়। সে মনে মনে ভাবে, ডিউক অতি সম্মানীয় একজন ব্যক্তি। ইদানিং আমি লেইলার ব্যাপারে একটু বেশি সেন্সিটিভ, তাই হয়তো বেশি বেশি ভাবছি। এদিকে মেথিয়াস যেন লেইলাকে কোনো একটা অপরাধের শাস্তি দিচ্ছিল। সে লেইলাকে বারবার ফুল আনতে পাঠাচ্ছিল। সে যতবারই ফুল নিয়ে আসছিল, কোনো না কোনো অজুহাত দেখিয়ে সে লেইলাকে আবারও ফুল আনতে পাঠাচ্ছিল। এবার সে বলল, আমার এই ফুলের রং পছন্দ হয়নি, আমার জন্য অন্য কোনো রঙের ফুল নিয়ে এসো। লেইলা তখন তার মাথা নত করে বলে, আমি এখনই নিয়ে আসছি। তার বেশ মেজাজ খারাপ হচ্ছিল। বাইরে প্রচন্ড গরম পড়েছে। এই দুপুরের রোদে বারবার আসা যাওয়া করা মুখের কথা না। লেইলা রাগ করে রাস্তায় থাকা একটা পাথরে লাথি মারে এবং বলে, উনি কি আমাকে বলতে পারে না ওনার কোন ধরনের ফুল পছন্দ? এখানে কেউ আসে না। আমি ভেবেছিলাম লেডি ক্লাউডিনের জন্য উনি ফুল চাচ্ছে, তাই আমি তার পছন্দ অনুযায়ী ফুলগুলো নিয়ে আসছিলাম। লেইলা যখন ফিরে আসে তখন সে দেখতে পায় ডিউকের যে বাকি দুজন কর্মচারী ছিল তারাও চলে যাচ্ছে। এর মানে বর্তমানে এই বিল্ডিংয়ে ডিউক এবং লেইলা ছাড়া অন্য কেউ নেই। লেইলা রুমের ভেতরে ঢুকে দেখতে পায় ডিউক ঘুমিয়ে পড়েছে। সে তার ঘুমন্ত চেহারার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। ডিউক যখন লেইলার পায়ের শব্দ শুনতে পায় সে চোখ খুলে তাকায়। লেইলা তখন মাথা নত করে বলে, আমি ফুলগুলো নিয়ে এসেছি, আমার কি এখন আরও ফুল নিয়ে আসা উচিত? উত্তরে মেথিয়াস বলে, আমি যদি তোমাকে আবারও ফুল আনতে বলি তাহলে কি তুমি আবারও আনতে যাবে? লেইলার বেশ রাগ হচ্ছিল। সে হঠাৎ করে বলে বসে, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই আনতে যাব। আর ফুলের দরকার নেই, তুমি বসো। কিন্তু লেইলা বসতে চাইল না। সে তাকে বলে, ধন্যবাদ ডিউক, কিন্তু অন্য কোনো কাজ না থাকলে আমি ফিরে যেতে চাই। মেথিয়াস লেইলাকে বলে, ফুলগুলোকে সুন্দরভাবে ফুলদানিতে সাজাও। উত্তরে লেইলা বলে, কিন্তু আমি ফুল সাজাতে জানি না ডিউক। মেথিয়াস তখন লেইলার দিকে তাকিয়ে বলে, তাহলে কি এটা আমার করা উচিত? আসলে লেইলার অনেক বেশি অস্বস্তি বোধ হচ্ছিল, কারণ এখানে তারা দুজন ছাড়া অন্য কেউ নেই। মেথিয়াস বসে বসে তার কাজ করছিল আর তার সামনেই লেইলা ফুলদানিতে ফুল সাজানোর চেষ্টা করছিল। মেথিয়াস লেইলার দিকে তাকিয়ে ভাবে, আমি যখনই তাকে দেখি আমার রুমের সেই ক্যানারির কথা আমার মনে পড়ে যায়। আমি যখনই রুমে ঢুকতাম আমার ক্যানারিটা ভয় পেয়ে এক কোণায় লুকিয়ে পড়তো। ধীরে ধীরে সময় যেতে লাগলো এবং পাখিটিও আমার পোষ মেনে গেল। পাখিটি এখন দেখলেই উড়ে এসে আমার হাতে বসে এবং সে মনের সুখে গান গায়, যেন সে আমাকে কোনো কিছু বলতে চাইছে। পাখিটিকে পোষ মানিয়ে আমার মনে হলো পৃথিবীতে সব কিছুকেই পোষ মানানো যায়। লেইলা, তোমার ব্যাপারে আমার কি করা উচিত? লেইলা যখন লক্ষ্য করে ডিউক তার শীতল চোখ দিয়ে তার দিকে তাকিয়ে আছে, লেইলা অনেক বেশি অস্বস্তিতে পড়ে যায় এবং সে লাফ দিয়ে পানি আনার বাহানা করে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে লেইলা পানি নিয়ে ফিরে আসে এবং বলে, আমার সাজানো হয়ে গেছে ডিউক।
মেথিয়াস ফুলদানিটা দেখে বলে, খুবই বাজে হয়েছে। উত্তরে লেইলা বলে, তাহলে আমি দক্ষ কাউকে নিয়ে আসছি। কিন্তু মেথিয়াস তাকে নিষেধ করে এবং তাকে বসতে বলে। সে তাকে টেবিলে রাখা স্যান্ডউইচ খেতে বলে। মেথিয়াস মনে মনে ভাবে, আমি সেদিনের মতো তোমার হাস্যোজ্জ্বল চেহারাটা দেখতে চাই। সেদিনের স্যান্ডউইচটা তুমি অনেক বেশি উপভোগ করছিলে। আমি চাই আজকের স্যান্ডউইচটাও তুমি উপভোগ করো। আজ তুমি অনেক বেশি পরিশ্রম করেছো। কিন্তু লেইলা তাকে বলে, ধন্যবাদ ডিউক, কিন্তু আমি ঠিক আছি। আমি বাসায় যেতে চাই। মেথিয়াসের সেই মুহূর্তে রেস্টুরেন্টের সেই চায়ের পেয়ালার কথা মনে পড়ে যায় এবং সে লেইলাকে বলে, আচ্ছা লেইলা, আমাকে একটা কথা বলো তো। আমি যখন কাউকে কোনো কিছু বলি, সেটা কি অনুরোধ নাকি অর্ডার? লেইলা তার কথার মানে বেশ ভালো করেই বুঝতে পারছিল এবং সে না চাইতেও সেখানে বসে পড়ে। লেইলা মনে মনে ভাবে, আমি চটপট খেয়ে এখান থেকে চলে যাব। আসলে লেইলা কিছুক্ষণ আগেই দুপুরের খাবার খেয়েছে, যার কারণে সে একদমই খেতে পারছিল না। সে হঠাৎ করে লক্ষ্য করে ডিউক তার দিকে অনেক কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। সে তখন ইচ্ছাকৃতভাবে তার মাথাটা আরও বেশি নত করে ফেলে, যার কারণে মেথিয়াস তার চেহারা দেখতে পারছিল না। মেথিয়াস মনে মনে ভাবে, লেইলা একটুও পরিবর্তন হয়নি, সে আগের মতোই বিরক্তিকর। হঠাৎ করে মেথিয়াস লেইলার ক্যাপের ফিতা ধরে টান দেয় এবং বলে, তুমি এখনও প্রপার একজন লেডি হতে পারোনি। তোমার জানা উচিত বাড়ির ভেতরে টুপি পরতে হয় না। এটা বলে সে লেইলার টুপিটা তার কাছে নিয়ে নেয়। এতক্ষণ যাবৎ যে রাগ এবং ক্ষোভ লেইলা নিজের ভেতরে চেপে রেখেছিল, তা যেন হঠাৎ করেই ফেটে পড়তে চাইল। আমি এত বছর যাবৎ সব কিছু সহ্য করেছি। আমার সাথে সবসময় আবর্জনার মতো আচরণ করা হয়। সে তার চেয়ার থেকে উঠে দাঁড়ায় এবং বলে, আমাকে আমার টুপি ফেরত দিন ডিউক, আমি বাসায় যেতে চাই। মেথিয়াস কিছুক্ষণ চুপ করে থাকে এবং বলে, তাহলে খাওয়া শেষ করো, এরপরে আমি তোমাকে তোমার টুপি ফেরত দেব এবং তারপর তুমি বাসায় যেতে পারবে। না, আমি খাবো না, দয়া করে আপনি আমাকে আমার টুপিটা ফেরত দিন। লেইলা বারবার তাকে টুপি দেওয়ার জন্য অনুরোধ করছিল। মেথিয়াস হঠাৎ করে খেয়াল করে তার দেয়া স্যান্ডউইচটা ফ্লোরে পড়ে আছে। কাইলের সাথে হাসিমুখী লেইলা তার স্যান্ডউইচ উপভোগ করছিল, কিন্তু তার দেয়া স্যান্ডউইচটা ফ্লোরে পড়ে আছে। এটা ভেবে তার বেশ রাগ হয় এবং সে লেইলার টুপিটা বারান্দার দিকে ছুঁড়ে মারে। যদিও লেইলা ধরার চেষ্টা করে, কিন্তু সে ধরতে পারে না এবং তার টুপিটা একেবারে বাইরের নদীতে গিয়ে পড়ে। লেইলা দ্রুত দৌড়ে নদীর পাড়ে চলে আসে এবং তার ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে যায়। আসলে ছোটবেলার সেই ঘটনার পর থেকে সে নদীতে নামতে বেশ ভয় পেত এবং সে এখনও ভয় পাচ্ছিল, কারণ সে সাঁতার জানতো না। কিন্তু আঙ্কেল বিল তার জন্য টুপিটা নিয়ে এসেছিল। সে যখন এটা পরেছিল, আঙ্কেল বিল তাকে দেখে অনেক বেশি খুশি হয়েছিল। তাই তার অনেক বেশি ভয় লাগলেও সে সিদ্ধান্ত নেয় আঙ্কেল বিলের জন্য সে নদীতে নামবে। সে তার চশমাটা খুলে সাবধানে তার রুমালের উপরে রাখে এবং পানিতে নামার জন্য প্রস্তুতি নেয়। উপর থেকে মেথিয়াস এগুলো দেখে ভাবে, আমি বিশ্বাস করতে পারছি না, সামান্য একটা টুপির জন্য সে পানিতে নামার চেষ্টা করছে। যদিও বিলার সামনের পানিটা অগভীর, ও যদি আরেকটু সামনে আগায় তাহলে নদীর পানি অনেক বেশি গভীর হয়ে যাবে। লেইলা ধীরে ধীরে টুপিটার দিকে অগ্রসর হতে থাকে। ঠিক যেই মুহূর্তে লেইলা টুপিটা ধরে ফেলে, সে অনুভব করে তার পায়ের নিচে মাটি নেই এবং সে ডুবে যেতে শুরু করে। মেথিয়াস এই পুরোটা সময় জুড়েই উপরের বারান্দায় বসা ছিল। সে মনে মনে ভাবে, আমি বলেছিলাম স্যান্ডউইচটা শেষ করতে, এরপরে আমি তোমাকে তোমার টুপি দিয়ে দেব এবং এরপরে তুমি তোমার বাড়ি যেতে পারবে। সামান্য একটা জিনিস, এটাকেও এত কঠিন কেন করতে হবে? সে দৌড়ে নদীর পাড়ে চলে আসে এবং নদীতে ঝাঁপ দেয়। লেইলা ধীরে ধীরে নদীর নিচে তলিয়ে যেতে শুরু করে, কিন্তু শেষ মুহূর্তে মেথিয়াস তাকে উপরে টেনে আনে। লেইলার প্রচুর কাশি আসছিল, সে ভেবেছিল সে হয়তোবা আজ মারাই যাবে। অন্যদিকে মেথিয়াস লক্ষ্য করে এত কিছু হয়ে যাওয়ার পরেও লেইলা শক্ত করে সেই টুপিটাকে আগলে রেখেছে এবং এটা দেখে তার বেশ হাসি পায় এবং মেথিয়াস তখন হাসতে শুরু করে, যেটা দেখে লেইলা সম্পূর্ণ বাকশূন্য হয়ে যায়। লেইলার প্রচণ্ড মেজাজ খারাপ হয়। এই লোকটা এইরকম পরিস্থিতিতে কিভাবে হাসছে? সে রাগে উঠে দাঁড়ায়। মেথিয়াস লেইলার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে খুবই হাস্যকর কোনো একটা কিছু দেখছে। লেইলা মনে মনে ভাবে, এই লোকটার নিশ্চয়ই মাথায় সমস্যা আছে। সে দেখতে পায় তার টুপিটা সম্পূর্ণ ভিজে গিয়েছে এবং সে পানি ঝাড়ানোর চেষ্টা করে, যার ছিটা মেথিয়াসের গায়ে লাগে। সে তখন তার স্কার্টটাও ইচ্ছে করে ঝাড়া দেয় এবং তা থেকে পানি ডিউকের গায়ে এসে পড়ে। খুব সামান্য হলেও লেইলা এর বদলা নিতে চাইছিল। মেথিয়াস তখন হঠাৎ করে লেইলাকে বলে, আমি চাই তুমি আমাকে তোমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানাও।
এটা শুনে লেইলার মেজাজ আরো বেশি খারাপ হয়ে যায়। সবকিছু তো ওনার কারণে হয়েছে, আর সে চায় আমি তাকে ধন্যবাদ জানাই। লেইলা বলে, আমার মনে হয় না এসবের কোনো কিছুই ঘটতো যদি আপনি আমার টুপিটা নদীতে না ফেলতেন। উত্তরে মেথিয়াস বলে, ভুল কথা, এসবের কিছুই ঘটতো না যদি তুমি আমার কথা মতো স্যান্ডউইচটা শেষ করতে। সে লেইলার দিকে তার হাতে থাকা পানি ছিটিয়ে দিতে থাকে। আমি বিশ্বাস করতে পারছি না, তুমি বোকার মতো নদীতে ঝাঁপিয়ে পড়েছো, সাঁতার জানা ছাড়াই। লেইলার মনে হচ্ছিল সে যে কোনো মুহূর্তে ফেটে পড়বে। সে আঙ্কেল বিলের কথা ভেবে নিজেকে শান্ত করে এবং মেথিয়াসের সামনে মাথা নত করে তাকে ধন্যবাদ জানায়। মেথিয়াস বলে, একদমই হয়নি, তোমার উচিত একজন ভদ্রমহিলার মতো ধন্যবাদ জানানো। লেইলা ক্ষেপে গিয়ে বলে, আমি একদমই জানি না ভদ্রমহিলারা কিরকম ব্যবহার করে। মেথিয়াস তখন তার দিকে আরো কিছুটা পানি ছিটিয়ে দেয় এবং বলে, যদি তুমি নাও জেনে থাকো তবুও আমার সামনে তোমার ভদ্রমহিলার মতো আচরণ করা উচিত, কারণ তুমি ভদ্রমহিলা না হলেও আমি একজন ভদ্রলোক। লেইলা তখন তার মাথায় টুপিটা বেঁধে নেয় এবং ডিউকের সামনে মাথা নত করে বলে, মহামান্য ডিউক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। আমি এখন বাসায় যেতে চাই। এবং ডিউকের কোনো অনুমতি না নিয়েই সে বাসার দিকে রওনা হয়ে যায়। লেইলার প্রচণ্ড কান্না পাচ্ছিল, কিন্তু সে সিদ্ধান্ত নেয় যত যাই হোক এই লোকের সামনে সে কিছুতেই কান্না করবে না। লেইলা জঙ্গলের পথে দৌড়তে থাকে। হঠাৎ করেই লেইলার অতীতের একটা স্মৃতি মনে পড়ে যায়। ডিউক এবং ক্লাউডিন জঙ্গলে ঘুরতে এসেছিল। বাতাসে ক্লাউডিনের টুপি উড়ে মাটিতে পড়ে যায় এবং ডিউক ভদ্রলোকের মতো তার জন্য টুপিটা কুড়িয়ে আনে। খুবই সাধারণ একটা ব্যাপার, কিন্তু এই ব্যাপারটা লেইলার খুব পছন্দ হয়েছিল। আজকে তার টুপিটাও পড়ে গিয়েছিল, কিন্তু তার সাথে ডিউক সম্পূর্ণ ভিন্ন আচরণ করেছে। লেইলার শরীর খারাপ লাগতে থাকে এবং সে বমি করে দেয়। বাড়ি ফেরার পথে সে রাস্তায় থাকা ছোট নুড়ি পাথরগুলোকে লাথি মারতে থাকে। লেইলা খেয়াল করে সে পাথরগুলোকে স্পষ্ট দেখতে পাচ্ছে না এবং সে বুঝতে পারে সে তার চশমা হারিয়ে ফেলেছে। এদিকে মেথিয়াস লেইলার চশমাটাকে অনেক কৌতূহলী দৃষ্টিতে দেখতে থাকে। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আজ আমি বিদায় নিচ্ছি, কথা হবে এর পরের এপিসোডে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পের সাথে থাকুন।